আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে দুজন বিশেষ ব্যক্তি উপস্থিত আছেন। একজন প্রখ্যাত সাংবাদিক এনামুর রেজা দীপু, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দীপু ভাই। দীপু আপনাকে ভাইয়ের ধন্যবাদ। আরেকটু পরিচয় বলে রাখি, তিনি নিউ ইয়র্ক প্রবাসী, বিভিন্ন টেলিভিশনের টক শোতে যান, নিয়মিত লেখেন, মাঝে মাঝে গান গান, এবং তিনি ঢাকায় যখন ছিলেন তখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন সাবেক ছাত্রনেতা, 80-র দশকের ছাত্রনেতার কথাই বলতে হয়। জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। নিউ ইয়র্কের বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথেও তিনি জড়িত, কাজ করছেন সংখ্যালঘু বিভিন্ন ইস্যু নিয়ে। তো শ্যামল চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন হওয়ার জন্য। তো ভালো আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাকে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কথা কথা শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, কথা শোনা যায়। এটা ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছি? হুম। তো ওকে। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ থেকে মাত্র 5 দিন পর বাংলাদেশে বহু আকাঙ্ক্ষিত সাধারণ নির্বাচন, সেই সঙ্গে গণভোট, হ্যাঁ এবং না নিয়ে আরেকটি ভোট হবে। একই সঙ্গে দুটো ব্যালট থাকবে। এজ অফ টুডে, আজকে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নির্বাচনের অনুকূলে থাকলেও সাম্প্রতিক, বিশেষ করে গত রাতে ঢাকায় যমুনা অর্থাৎ সরকারি বাসভবন, আমাদের মানে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চ এবং প্যাসকেলের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের একটি বিক্ষোভ নিয়ে বেশ আলোচনা, এবং নির্বাচন নিয়েও সন্দেহ কেন জানি আবার বাড়ছে। তো প্রথমেই প্রশ্ন করছি আনামুর রাজা দীপু। আচ্ছা দীপু ভাই, আপনি তো দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা, ঢাকার মাঠেই কাজ করেছেন দীর্ঘ, যদিও এখন আপনি প্রবাসী। বলুন তো, আজকে এই যে 5 দিন পরে নির্বাচন আমাদের দেশে, আমি অনেকের সঙ্গে কথা বলছি, মানুষের একটা ধারণা যে এবারে নির্বাচনটা যতই ডক্টর ইউনূস বলুক যে সেরা নির্বাচন হবে, তারপরে এবারে নির্বাচন কিন্তু খুব প্রাণহীন নির্বাচন। দেশে নির্বাচনের সেই প্রচার ইসে নাই। কি ভাবেন আপনি, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমি এই যাবৎকালে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মানে আজকে পর্যন্ত, একবারে এই ক্ষণ পর্যন্ত আমি এটুকু বলি যে নির্বাচন নিয়ে সবসময় আমার কাছে এখনো মনে হয়, যদি এই অনুষ্ঠানটা আমরা নির্বাচনের একদিন আগে করি, ঠিক ওই সময় আমার কাছে মনে হবে যে নির্বাচনটা যে কোনো সময় স্থগিত বা বন্ধ হয়ে যেতে পারে। মানে এটা এতটা আনসার্টেন একটা শেপ। না, তো আপনি এটা আগেও আমার বলছেন এই কথা। আমার 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 ব্যক্তিগত এটা অভিজ্ঞতা, এবং আমার যে এন্টিনাতে যা যা ধরা পড়ে সেই অনুযায়ী আমি বলছি। এটা সত্য হতে পারে, নাও হতে পারে। আমারটা আমার মতো করে এটা অমূলক হতে পারে। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে করি যে এমন একটি সুতার উপর দিয়ে নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি এখন মানে হাঁটছে, যে এটা হলফ করে বলতে পারবে না একবারে ইন্টারিম প্রধানও যে 12 তারিখে নির্বাচন হবে। কারণ অনেকগুলি ফ্যাক্টর, দেশের ভেতরে, দেশের বাইরে, আমাদের জিওপলিটিক্যাল যে সিচুয়েশন বাংলাদেশের এবং আন্তর্জাতিক রাজনীতির সাথে বাংলাদেশের যে সম্পৃক্ততা, সেসব হিসেবে মানে অনিশ্চয়তা একবারে পদে পদে ভরা। তারপরেও প্রত্যেক মানুষের মতো আমারও একটা প্রত্যাশা হচ্ছে এরকম, যে একটা নির্বাচন হয়ে যাওয়া উচিত। আমাদের নির্বাচন হয়ে যাওয়া উচিত, মানে এখন যে অবস্থায় আছে, আগে যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী বিরোধীরা বলতো জগদ্দল পাথর। তো এরপরে কবিরা আর কোনো ভাষায় এর অন্য কোনো পাথরের নাম আবিষ্কার করছিল কিনা আমি জানি না, বাংলা আমার এত নলেজ নাই। এরপরের জাতীয় কোনো পাথর মনে হয় বাংলাদেশের মানুষের উপর চেপে বসে আছে এই মুহূর্তে। সেইটার থেকে মুক্তির জন্য একটা পথই হচ্ছে নির্বাচন।
আমি যেমন অনিশ্চয়তার কথা বলছি, আবার আমি প্রত্যাশা করছি নির্বাচনটা হয়ে যাক, হলে মানুষ অন্তত মুক্তি পাবে। তারপরে আসেন এই যে নির্বাচনটা কেমন হচ্ছে। বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে এই 54-55 বছর মধ্যে যত নির্বাচন হয়েছে, কোনো দল অংশগ্রহণ করেছে, কোনো দল বয়কট করেছে, কিন্তু এরকম ভাবে যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটি একেবারেই উপেক্ষিত, সেই দলটি একেবারেই মানে কি বলবো এটাকে, আমি বুঝতে পারছি না যে এই মানে দৃশ্যপটে নাই, এরকম অবস্থায় একটি নির্বাচন আমার মনে হয় প্রথম হচ্ছে। এবং যারা এই যে বিষয়গুলি নিয়ে আমরা বেশি কথা বলি, যে ভারতীয় আধিপত্যবাদ বলতে বলতে যারা আওয়ামী লীগকে বকতে বকতে যারা ভারতীয় আধিপত্যবাদ পর্যন্ত যে থামেন, তারাও মনে হয় এরকম সুবর্ণ সুযোগ আর জীবনে পান নাই, যে এরকম একটা নির্বাচন যেখানে আওয়ামী লীগ নাই, নৌকা নাই, যেই নৌকায় ভোট করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই নৌকাবিহীন একটা নির্বাচন এবার হচ্ছে। তো এই 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 ক্ষেত্রে তো অনেকগুলি বিষয় আছে যেগুলি আমরা পরবর্তী আলোচনা করতে পারবো। এই যে নৌকার মাঝিরা কোথায়, নৌকার এই দাঁড় যারা টানেন তারা কোথায়, নৌকা যারা সমর্থন করেন, নৌকাকে মানে সবসময় সচল দেখেন, তারা কোথায়, কে আছে, তারা কি করবেন, এগুলি অনেক বড় বড় প্রশ্ন কিন্তু এই নির্বাচনের সাথে খুব ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। সেটা আমরা হয়তো পরে কোনো সময় আলোচনা করব। কিন্তু নির্বাচন নিয়ে আমার একবারে ব্যক্তিগতভাবে সেটা, আজকে আমি আপনার সাথে এই অনুষ্ঠান নিয়ে যখন কথা হচ্ছিল তখনও বলছি যে আজকে বা গতদিন বাংলাদেশে মার্কিন যে রাষ্ট্রদূত, তার এখানে তারেক জিয়ার ওয়াইফ এবং তারেক জিয়ার মেয়েকে ডেকে নিয়ে গেছিল, তাদের একটা সভা হয়েছে। সেই সভায় কি কথা হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না। তো সেই সভা থেকে আসার পরে একটা বড় সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত হলো ঢাকায় খুব বড় একটা সমাবেশ করার কথা ছিল বিএনপির, সম্ভবত সেই সমাবেশটা স্থগিত করা হয়েছে। আর একটি যেই ঘটনাটা গত রাতে, যেটা আপনি বলেছেন ইতিমধ্যে, যে আচ্ছা, এই প্রসঙ্গটাতে পরে আসি। মানে আমরা নির্বাচন সম্পর্কে সমল চক্রবর্তীর একটু অপিনিয়ন নিয়ে নিই, এর পরবর্তীতে আপনি যে কথাটা বলছেন এটাতে আসি। তবে আপনার খুব কথার প্রেক্ষিতে একটা কথা আপনি আমার খুব চমৎকার লেগেছে, যে সেটা আমি বলতে চাই। এটা আমি আমার অন্য ভিডিওতে একাধিকবার আমি বলেছি। বাংলাদেশের মানুষ কি কখনো ভেবেছিল যে আওয়ামী লীগ যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হলো, যে দলের নেতা দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দল বাংলাদেশে নির্বাচনে নাই, তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে? এটা ভেরি স্ট্রেঞ্জ। তবে ইতিহাস দেখুন, এই জামাতে ইসলামকে নিষিদ্ধ করার কথা, নিষিদ্ধ থাকার কথা, যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আর সেই জামাতে ইসলাম আজকে ইলেকশন করে, আর মুক্তিযুদ্ধের দ্বারা আওয়ামী লীগ দেশের বাইরে। আমরা আসতেছি এই প্রসঙ্গে। শ্যামল চক্রবর্তী, আপনার কাছে প্রশ্ন হলো, যেটা দীপু ভাইকে আগেই বলছিলাম, যে নির্বাচন নিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি তো দেশের খোঁজ খবর রাখেন। পেট করতে হবে। আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু। সরি, বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে, এটা এক দলের নির্বাচন, কিন্তু এক দলের ভিতরে আবার তিনটা দল আছে আর কি। একটা দল হচ্ছে সরকারি দল, একটা হচ্ছে বিএনপি দল, এবং আরেকটা হচ্ছে জামাত দল। তিনজন মিল কিন্তু একই দল, সবাই নির্বাচন চায়। তাহলে সবাই নির্বাচন আতঙ্কে আছে কেন? সবাই নির্বাচন থেকে সারা দেশের যে মানুষকে আপনি জিজ্ঞেস করবেন না কেন, দীপু ভাই যে কথাটা বলছেন ঠিক সেম কথাটা সবাই একেবারে অক্ষর অক্ষরে মিলে কি কথাটা বলে। নির্বাচন আতঙ্কটা কোথায়? কিসের জন্য আতঙ্ক? এত দলাদলি করতেছে, এত মারামারি রণহুঙ্কার দেখাইতেছে, এই নাটকগুলি হইতেছে ঠিকই, তারপরে তাদের ভিতরে কেন আতঙ্কটা আছে? প্রশ্ন ওই জায়গায়, যেটা কোথায়। এই প্রশ্ন খুঁজতে গেলে সে 1971 সনে যাইতে হবে। হ্যাঁ, আপনারা দুজনেই জামাতের কথা বলছেন, ভাগ্যের কি নির্মম পরিহাস। জামাত সিদ্ধান্ত দেয় কে নির্বাচন করবে, কি কে নির্বাচন করবে না। এই হচ্ছে আমাদের দেশ। কষ্ট লাগে, হতাশাগ্রস্ত হয়, যাক নির্বাচন চলে যাক। হ্যাঁ, একটা প্রহসনমূলক নির্বাচন করার জন্য একদলই চেষ্টা করতেছে, 3-in-1 চেষ্টা করতেছে। তারপর আতঙ্কে থেকেই যাচ্ছে, যেটা প্রহসনমূলক নির্বাচন হবে,
এই প্রহসনমূলক নির্বাচনে ওয়াশিংটনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চায়না পিছনে পড়ে গেছে, চায়না নাড়াচাড়া করছিল বর্ডারের কাছে যায় কিছু কিছু করা যায় কিনা, পরে হয়তো ইন্ডোজ ভাই পিছনে পিছনে পড়ে আবার আমেরিকার কুলে বসে গেছেন। নির্বাচন যা করবে এটা আমেরিকান এমবেসি করে দিবে। জনগণের সম্পৃক্ততা আছে কিনা আছে তো যায় আসে না, কেউ কেয়ারও করে না। আজকে যারা ফেসিস বলে চিল্লাইতেছিল তারা এখন কোথায়? দেশের বৃহত্তর দল নির্বাচনে নাই, এখন ফেসিজম হয় না? যে লোকগুলি ফেসিস্ট বলে দিন রাত চিৎকার করছে, আমার তো মনে হয় না ফেসিস্ট কাকে বলে ফেসিজম কাকে বলে এগুলি আর বোঝে। এখন আবার কেউ কেউ আবার আফসোসও করে আগেই ভালো ছিল, আমরা ভুল করেছি। ব্যাপারটা কি? এই বৃদ্ধ বয়স আপনারা ভুল করেন কি করে? টেলিভিশনের সামনে বসে আপনারা সাংবাদিক, আপনারা বুদ্ধিজীবী, ওষুধ বুদ্ধির দোকানগুলি কোথায় আছে তা আমি খুঁজে পাই নাই। এখন আপনারা এগুলি বলেন কেন? এখন যা কিছু নির্বাচন জগদ্দল পাথরের কথা দাদা বলছেন, দীপুদা ঠিক বলছেন, জগদ্দল পাথর বন্ধ থাকলেও তো কিছু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যাবে। এরপরে কি হবে? 2 দিন বাদে নির্বাচন, বিদেশের সঙ্গে চুক্তি করে। কিসের নির্বাচন? 9 তারিখে চুক্তি, 12 তারিখে নির্বাচন। পৃথিবীর কোথাও হয় নাকি এগুলি? এসেছে এই জায়গায়। হ্যাঁ, প্রহসনমূলক নির্বাচন হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। আজকে একটি 10 জন লোকের সঙ্গে কথা বলতে 10 জায়গা, আপনার শোয়েতে আসা 7-8 মিনিট আগেই তারাই বলতো হ্যাঁ এখন মনে হইতেছে একটা নির্বাচন ধামাচাপা নির্বাচন হলে হবে, এটা একটা বোঝা যাইতেছে। তো আমাদের দেশে কিন্তু নির্বাচনের দিনও মানুষের নির্বাচন বয়কট করছে, দলে নির্বাচন বয়কট করছে, এই ঘটনাও আছে আমাদের দেশে। দেশটা ওই জায়গাতে আর কি। তা আশা করি দেশটা ভালোর দিকে যাবে, এটা মানুষের জনমানুষের আশা। নির্বাচন দিয়ে যাবে কি না আবার কোনো গণ অভ্যুত্থানে যাবে, যদি কোনো কিছু মব বিপ্লব হয় আবার, তাহলে কিছু দেশে কিছু হবে না। একটা মবেরা একটা সরকারে হাঁটাইছে, এগুলি কোনো গণ অভ্যুত্থান ছিল না, এরা নিজের লোকটুক মারছে, সমস্ত বিশ্ববাসী বোকা বানাইতে পারছে। কারণ বদদাদা মানে ওয়াশিংটন তাদের সঙ্গে ছিল, আর ওয়াশিংটন তো শোধ নেবেই। আমেরিকা বন্ধু হোক আর শত্রু হোক, আমেরিকার শোধ নেয় নাই এমন কোন দেশ আছে নাকি? 71-এর প্রতিশোধ তারা নিবেই। পাকিস্তান, আমেরিকা, জামাত তারা এক বৃন্তে গাথা, তারা শোধ নিছে। দেশের কি হবে না হবে আমেরিকা এগুলি কেয়ার করে নাকি? কোনদিন কোন দেশের প্রতি কেয়ার ছিল নাকি? সমস্ত আরব বিশ্বটা ফিনিশ করে দিছে। আফগানিস্তানে ফিনিশ করে আফগানিস্তান ফুটে চলে আসছে। অস্ত্র তারা এত বিলিয়ন্স অফ ডলার অস্ত্র কেন রেখে আসছে? কিসের জন্য অস্ত্রগুলো তারা আনতে? সুপার সফিস্টিকেটেড আর্মস কেন ফেলে রেখে আসছে? পাকিস্তানের জন্য একটা বোঝা দিয়ে আসছে, পাকিস্তানের ডাইনেবে ইউজ করতেছে। এই সমস্ত কিছুটা জিও পলিটিক্স তো, এটা সমস্ত কিছু একটা ব্যাপার আছে। তো সেন্ট মার্টিনস আইল্যান্ড একটা ব্যাপার আছে, ওই দিকটা বার্মা একটা ব্যাপার আছে, সবকিছু মিলে এটা আমাদের নির্বাচন আমরা একটা তরুপের একটা তাস হয়ে আছে আর কি। আচ্ছা, আপনি এখানে আপনাকে একটু থামাই। আচ্ছা দীপু ভাই, আপনাকে এই যে শ্যামল চক্রবর্তী বললেন যে আমেরিকার ব্যাপারে খুব জোরালো বক্তব্য, কিন্তু আপনিও লাস্টের দিকে বলতেছিলেন যে ওই যে আমেরিকান অ্যাম্বাসাডার, অ্যাকচুয়ালি আমেরিকান অ্যাম্বাসাডার কিন্তু বেশি দিন হয়নি বাংলাদেশে গেছে। যাওয়ার পর থেকেই কিন্তু সে বিভিন্নভাবে জামাতের সঙ্গেও তার একটা লিয়াজো মেনটেন করতেছে, তারেক রহমানের সঙ্গেও দেখা করলো, এই যে আজকে আপনি বললেন তারেকের স্ত্রীর সঙ্গে এসে তার মানে ভূমিকাটা একটু অন্যরকম। এটা হইতে পারে নতুন অ্যাম্বাসেডার গেছে, সকলের সঙ্গে তার পরিচিত হতে হবে। আজকে দেখলাম তাকে আবার পুরান ঢাকায় গেছে, রিক্সা দিয়ে তার স্ত্রীকে নিয়ে ঘুরতেছে, আবার একটি রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো, সেখানে গেছে বিরিয়ানি খাচ্ছে। এই তো কি মনে হচ্ছে আপনার আমেরিকান অ্যাক্টিভিটিস? তবে এখানে ভারতের ভূমিকাটা কি হইতে পারে আপনি মনে করেন? আচ্ছা, আমি প্রথম জায়গাটা দিয়ে শুরু করি। আপনার আমেরিকান অ্যাম্বাসেডার হিসেবে সে নতুন, কিন্তু বাংলাদেশে কিন্তু আগে সে ছিল। নতুন না। বাংলাদেশে যত আমেরিকান অ্যাম্বাসেডার হয়েছে তাদের মধ্যে হি ইজ দ্য মোস্ট ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি। That's right, বেশি হ্যাঁ। বাংলা বলতে পারেন, বাংলাদেশের একবারে নারী ভুড়ি সব চিনে সে। তাকে এই সময়টায় বাংলাদেশে ডিপ্লয় করারও একটা তারা তো এটা হিসেব নিকেশ করেই করে। সে ট্রাম্পেরও কিন্তু খুব ক্লোজ। হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্পের খুব ক্লোজ সে।
তা তো বটে, প্রেসিডেন্ট ট্রাম্পের বা ট্রাম্পের ক্লোজ দলের ফ্রেন্ড না হলে তো এইসব এই স্ট্র্যাটেজিক জায়গাতে যাদেরকে পাঠানো হয় তাদেরকে তো অ্যাসাইনমেন্টই দেওয়া হয় যাতে ওইরকম লোক যার উপরে তারা নির্ভর করতে পারে। তো সেই ক্ষেত্রে এই ভারতের ভূমিকার কথা বলছেন এবং আমেরিকার ভূমিকার কথা তো আমরা জানি। আমরা আমেরিকার মানে এই 71 সালের একটা তাদের কষ্ট আছে তাদের মনে, তাদের জেদ আছে তাদের মনে। তারপর আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যতজন আমেরিকান অ্যাম্বাসেডর ছিল তারা কেউ মানে তার সাথে বিদায়ী সাক্ষাৎও করতে পারে নাই, বা যেরকম মূল্য আগের রাজনীতিবিদদের সময় পেতেন তারা সেরকম কোনো মূল্যায়ন পান নাই। এবং এটা আমরাও অহংকার করতাম, বলতামও যে শেখ হাসিনা পাত্তা দেন না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে মানে একজন মার্কিন রাষ্ট্রদূতকে পাত্তা না দেন, তাহলে তার অর্থটা হলো এরকম যে ওইখানে যেই এমবেসি আছে লাল দুর্গ, ওইটাকে ইগনোর করার মানে হলো আমেরিকাকে ইগনোর করা। যখন কোনো অ্যাম্বাসেডরকে ইগনোর করা হয় তখন সে তার দেশে ওই দেশের সরকার বা দেশ সম্পর্কে যে রিপোর্টগুলি পাঠান সেই রিপোর্টে ওই সরকারের পক্ষে পাঠানোর তো কোনো সুযোগ নাই। আমি জানি 3-4 জন মানে রাষ্ট্রদূত তারা আসার সময় দেশটির প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎকার করতে পারেন নাই, এবং তাদেরকে কোন জায়গায় বরং এবং দলের পক্ষ থেকে নানানভাবে তাদেরকে ব্যঙ্গ করে করা হয়েছে। এবং আরো অনেক ঘটনা ঘটেছে। আপনার বার্নি ইয়ের কথা জানেন, যেটা বার্নিকড। হ্যাঁ, বার্নিকাটের কথা আমরা জানি। সে এক বাড়িতে রাত্রে বেলায় ডিনার করতে গেছে। এখন একজন আমেরিকান মত দেশের রাষ্ট্রদূত একটা বসিলা না ওই মোহাম্মদপুরের ভাটিতে একটা জায়গায় রাত্রে বেলায় ডিনার করতে যেতে পারেন কিনা, বা ওই যার বাসায় গেছেন তার তার বাসায় ডিনার চলে কিনা, এইসব তো জেনেভা কনভেনশন বা কতগুলি নিয়ম কানুনের বিষয় আছে। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যিনি দাওয়াত খেতে যাচ্ছেন তার সেফটি সিকিউরিটি। কারণ যে ব্যক্তির বাসায় গেছেন উনি তো সেনাবাহিনীর প্রধানও না, পুলিশের প্রধানও না, যে আমার অতিথি আসবে তাকে আমার লোকজন স্কট করে নিয়ে আসবে বা তার সিকিউরিটি দেবে। তো সে এখানে গেছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে, সেটা দিয়েও তো মানে বাংলাদেশ সম্পর্কে তথ্য আমেরিকাতে আসছে। সেই তথ্য তো নিশ্চয়ই পজিটিভ তথ্য আসে নাই। তো সব মিলিয়ে আমেরিকা আমাদের বিগত সরকারকে টপেল করে ফেলতে পারে যে কোন সময়। এটা শেখ হাসিনা খুদ জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছেন, মানে ঘটনা ঘটার কয়েক মাস আগে। আমি পরিষ্কার, সে ভিডিওটা আমার কাছে এখনো আছে। উনি পরিষ্কার বলছেন যে কোনো সময় আমেরিকা আমাদের গভর্নমেন্টকে টপেল করে ফেলতে পারে। হ্যাঁ, বলছিল এটা। হ্যাঁ, এই এই কথাগুলি দেশের প্রাইম মিনিস্টারও জানতেন, সবটাই জানতেন। তারপরেও তার হয়তো একটা অঙ্ক ছিল যে ভারত সেনাবাহিনী, পুলিশ, তার দল সব মিলে তার একটা অঙ্কটা এরকম ছিল যে হ্যাঁ ঠিক আছে, ষড়যন্ত্র হইলেও সেই ষড়যন্ত্র হয়তো সফল হবে না। কিন্তু ওই যে অনেক সময় পচা শামুকে পা কাটে, এরকম ঠিক এরকম একটি ঘটনার ভিতর দিয়ে কিন্তু শেখ হাসিনার এই সরকারের মানে পতনটা হয়েছে। আমরা পতনই যদি বলি, এটা তারা এটাকে গুরুত্ব দেয় নাই, না দিতে দিতে সেটা একটা ছোট্ট আহ, বিষয় মহির হয়ে যখন পরিণত হয়েছে, তখন বিভিন্ন জায়গা থেকে মানে বড় বড় জায়গা থেকে, আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে তারা কোন গুটিটা খেলতে হবে সেই গুটি খেলছে। এবং সর্বশেষ 3 তারিখে সেনাবাহিনী যখন এই সরকারের সাথে থাকবে না বলছে, তখন যা হওয়ার হয়ে গেছে। তো আজকে সবচেয়ে বড় যে বিষয়টা বলছে, ভারতকে নিয়ে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন, এই গ্রুপটা আগেও বলতেন যখন বাংলাদেশের জন্ম হয়েছে, তার আগে থেকেও বা ওই পূর্ব পাকিস্তান থাকার সময় একটা দল এদেশে ছিল যারা সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলতো। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই 54 বছরে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কোথাও ভারত কিন্তু দখল করে নেয় নাই। ভারতকে আধিপত্যবাদ, আমি কখন বলবো যে আধিপত্য সৃষ্টি করে আমার সবকিছু গ্রাস করার চেষ্টা করে, ভারত কিন্তু সেটা করে নাই। আমি এই কথাটা তারা যদি বলে যে ব্যবসায়িক ভাবে ব্যবসায়িক ভাবে তো ব্যবসায়িক ভাবে আমেরিকা করে না, রাশিয়া করে না, ওইটা তো ব্যবসায়িক ভাবে তো আপনি আপনার যোগ্যতা দিয়ে করবেন, সেটা অন্য জিনিস। কিন্তু আধিপত্য সৃষ্টি করার অন্যতম মানে ফিজিক্যাল ইয়েটা হচ্ছে এই নেগেটিভটা হচ্ছে এরকম যে আমার পার্শ্ববর্তী দেশ আমার সাথে 4,500 কিলোমিটারের বর্ডার, তারা এইদিকে আমার জায়গা দখল করে নিচ্ছে, ওইদিকে দখল করে নিচ্ছে। আমি এই কথাটা বলি কেন, যে এই বাংলাদেশের এই 4,500 মাইল জায়গা ঢাকতে তারা হাজার হাজার
কোটি টাকা গরিব ভারত কিন্তু এখনো অত বড় দেশ নেই, এখন তাদের অর্থনীতি বড় হয়েছে, কিন্তু তারা এটা শুরু করেছে রাজীব গান্ধীর সময়। তখন ভারত এত আর্থিকভাবে শক্তিশালী ছিল না যে বাংলাদেশের সাথে তাদের একটা জায়গায় প্রশ্ন, ব্যবসা বাণিজ্য পাশাপাশি থাকলে বা পাশাপাশি না থাকলেও আপনার সাথে আমার ব্যবসা হতে পারে, আমেরিকার সাথে বাংলাদেশের ব্যবসা হয় না, কিন্তু পাশের দেশের সাথে সবচেয়ে বড় যেটা সিকিউরিটির বিষয়, সিকিউরিটি এবং ভারত সীমান্ত security নিয়ে dispute। সবসময় তাদের কাছে বিজনেসের চেয়ে সিকিউরিটি ফার্স্ট। হুম। তো সেই কারণে এই কথাগুলি বলা হচ্ছে, বলছি যেটার উত্তরে আমি বলতে চাচ্ছিলাম যে ভারত কিন্তু এরকম করে, ভারত বাংলাদেশের সাথে ব্যবসা করবেই, পাকিস্তান ব্যবসা করতে চায়, মায়ানমার করতে চায়, আমেরিকা করতে চায়, অন্যান্য সব দেশ করতে চায়, বাংলাদেশ আমেরিকার সাথে ব্যবসা করছে না, ইউরোপের সাথে ব্যবসা করছে না, তো ব্যবসা হতেই পারে। না, আরেকটা বিষয় আছে এখানে, যে সে কি বলে আপনাদের সীমান্তে মানুষ মারা, এই যে ফেলানি টেলানি নিয়ে দেখছেন না কত কথাবার্তা। দাদা এটার ব্যাপার, আমি সীমান্তের মানুষ, আমি একেবারে সীমান্ত ঘেঁষা এলাকার মানুষ। আমরা যখন স্কুলে হাই স্কুলে পড়তে গেছি তখন আমরা স্কুল থেকে টিফিন আওয়ারে ওখানে চলে যেতাম, আমরা গিয়ে হিসু করতাম ওই পারে, আর বলতাম মনে মনে যে আমরা আন্তর্জাতিক জায়গায় হিসু করে আসছি এরকম। তখন সীমান্তে কোনো এই এত বাড়াবাড়ি ছিল না, তার কাটার বেড়া ছিল কাঁটাতারের না। বেড়াও ছিল না, আমরা অনেকখানি ভিতরে যেতে পারতাম। কাঁটাতারের বেড়া হয়েছে কখন, যখন আমি বললাম সিকিউরিটির কোশ্চেন যখন ইয়ে হচ্ছে তখন থেকে। এবং এই যে ফেলানির কথা বলেন আর এই সীমান্ত হত্যা বলেন, এইটা নিয়ে আমি যে কারোর সাথে আমি ডিবেট করার মতো তথ্য আমার কাছে আছে। আমি আপনাকে বলি সীমান্তে হত্যা হচ্ছে, সীমান্তে হত্যা কখন হচ্ছে, 99% হত্যা হচ্ছে সন্ধ্যার পরে, রাতের বেলায়। তা আমি একটি দেশের মানুষ, আমি আর একটি দেশের সীমান্ত রাতের বেলায় কেন অতিক্রম করতে যাব? তখন তো সীমান্ত রক্ষী যেই থাকুক তার কাছে মিসাইল থাকলেও সে মারবে, রাইফেল থাকলেও মারবে, অন্য অস্ত্র থাকলেও মারবে। ভেরি গুড পয়েন্ট। এখন আমাদের দেশে তো একটা সীমান্ত রক্ষী বাহিনী আছে। আমাকে বলেন তো গত 20 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের দেশের কোন সীমান্ত রক্ষীরা কোনো একজন মানুষ ভারতীয় লোককে হত্যা করতে পারছে কিনা, যে ভারতীয় লোকটা রাতের বেলায় ঢুকছে এই জন্য তারা গুলি করে মারছে, বিডিআর ইতিহাস আছে? নাই কিন্তু। তাহলে সীমান্ত হত্যাটা যে একেবারেই আমাদের দায়, আমরা আমাদের সীমান্তের মানুষগুলিকে মোটিভেট করতে পারি নাই, আমরা আমাদের সীমান্তের মানুষগুলিকে এইটা বলতে পারি নাই যে আরেকটা দেশে আমি রাতের বেলায় ইলিগাল ট্রেসপাস করলে আমার জীবন ঝুঁকিতে পড়তে পারে। এই কথাটা আমাদের কেউ বলে নাই, রাজনীতিবিদরা বলে নাই, বিডিআররা বলে নাই, পলিটিশিয়ানরা বলে নাই, অন্যান্য সরকারিভাবে বলা হয় নাই। হোয়ারেজ ভারতে যেই সময় থেকে কাঁটাতারের বেড়া শুরু হয়েছে সেই সময় থেকে সীমান্ত সন্নিহিত সকল অধিবাসীদেরকে তারা 2-3 কিলোমিটার 4 কিলোমিটার ভিতরে সরকারি জায়গা দিয়ে তাদের ওইখানে পুনর্বাসিত করেছে, যাতে সীমান্তের সিকিউরিটিটা এনশিওর থাকে। সীমান্তে যদি অর্ধেকটা বাংলাদেশ অর্ধেকটা ইন্ডিয়ার একটা বাড়ি থাকে, সেই বাড়িতে ইন্ডিয়ার দুষ্কৃতিকারীও যেমন ঢুকতে পারে, বাংলাদেশের দুষ্কৃতিকারীও ঢুকতে পারে। সেই কারণে ভারত রাজীব গান্ধীর সময় সেই উদ্যোগ শুরু করেছে এবং সেটার পিছনে তারা কোটি কোটি রুপি খরচ করে এই লোকগুলিকে আস্তে আস্তে সরায় ফেলছে। কিন্তু আমাদের দেশের কিন্তু সেই ধরনের কোনো ধরনের প্রোটেকশন নাই। আমাদের লোক যাচ্ছে, ফেলানির কথা বলেন, ফেলানি তো একটা ইস্যু আমাদের কাছে, একটা খুব বার্নিং ইস্যু। ইস্যু এই জন্য যে ফেলানি কি যে কাঁটাতারে ঝুলেছিল সেখানে কি তাকে মারার পরে ঝুলাই দেওয়া হয়েছিল? সে কাঁটাতারের উপর দিয়ে আসতেছিল, তখন ভারতীয়রা দেখছে যে ওই এখানে ফেলানি ছিল না ফেলানির বাবা ছিল না অন্য কেউ ছিল, এটা তো তাদের দূর থেকে দেখার কথা না। তারা দেখছে ওখানে মানুষ ইলিগালি পাস হচ্ছে, তখন তারা গুলি করেছে। গুলি করার সময় সেই যে ভিকটিম হয়েছে সে ঝুলেছিল অনেকক্ষণ। এটা খুবই স্বাভাবিক। আপনি যদি কাঁটাতারের উপর দিয়ে আসতে যান তখন যদি গুলি হয় বা কাঁটাতারে আপনি লেগে যান, তাহলে তো আপনি ঝুলেই থাকবেন এইখানে। বা আমি আমি ভারতের দায় দেখি না। হ্যাঁ, তারপরে সীমান্তে এই যে লেথাল ওয়েপেন ইউজ করার যে বিষয়গুলি সিদ্ধান্ত হয়েছে সেইগুলি ভারতেরও মানা উচিত। আর আমাদের মানা উচিত যে আমাদের কোনো লোক রাতের বেলায় বা যেই সময়টায় বিপদ হয় সেই সময় কেউ সীমান্ত অতিক্রম করবে না বা সীমান্তের কাছে যাবে না, এই জিনিসটা এনশিওর করা। আমরা সেটা করতে পারছি না। আসছি আপনার কাছে, আসছি দীপু ভাই। এখন শ্যামল চক্রবর্তী, আপনার কাছে সেই একই প্রশ্ন যে ভারতের ভূমিকাটা আপনি কিভাবে দেখেন, যে এখন বিশেষ করে শেখ হাসিনার পতনের পরে, এর আগে শেখ হাসিনা সরকারের এই ব্যর্থতা বলবো নাকি ভারতের ব্যর্থতা বলবো, যে বাংলাদেশের এই এত বড় একটি ছাত্র গণ অভ্যুত্থানে মানে ভারতের গোয়েন্দা সংস্থা বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা টের পায় নাই, সেটা খুব সারপ্রাইজ ব্যাপার। তো
তো কি মনে করেন আপনি? না, বাংলাদেশের রাষ্ট্র সরকার পরিবর্তন হবে, একটা কিছু হবে, এটা তো ক্লিয়ার ছিল। আওয়ামী লীগ বা গোয়েন্দা সংস্থা কেন বুঝে নাই বা কেন আমল দেয় নাই, 24 ঘন্টার মধ্যে ইমরান খান চলে গেছে, নেক্সট শেখ হাসিনা। এটা তো না বোঝার কোনো কারণ নাই। এটা তো এটা তো হবেই হবে। আর আমেরিকাতে বাংলাদেশের রাষ্ট্রদূত কে হলো এটা ম্যাটার না, যেই হোক না কেন তারা সেই আমেরিকান পলিসি মেনটেন করে সে চলবে। এটা ওই অ্যাম্বাসেডারের ব্যাপার আমি বললাম আর কি। আর ভারতের আধিপত্যবাদ, ব্যবসা করলে আধিপত্য হয়, তাই তো নিশ্চয়ই চীন আমেরিকার উপর অনেক আধিপত্য করতেছে, ঠিক না? বাণিজ্য ঘাটি তো হান্ড্রেডস অফ বিলিয়ন্স চীনের সঙ্গে আমেরিকা, তাই নিশ্চয়ই চীনের আধিপত্যবাদ আমেরিকার উপর। ব্যবসা করে যে আধিপত্যবাদ হয়ে যায়, তা আমার কাছে, আমরা দোকান থেকে জিনিস কিনে নিয়ে আসি, পরিবারটা দেখলেই হবে যে দোকান থেকে জিনিস কিনে নিয়ে আসি, তার মানে সেই দোকানদার আমাদের উপর আধিপত্য করতেছে নাকি? এগুলি হচ্ছে অনর্থক কথা। এগুলি জিনিসটা তৈরি করা হয় ভারত বিদ্বেষী দেশ, এগুলি বড় কথা না। বড় কথা হলো বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাহলেই ভারতের বিশৃঙ্খলা তৈরি করা যাবে। বাংলাদেশটাকে যদি সিরিয়া বানায় ফেলানো যায়, তাহলে লোকগুলি যাবে কোথায়? লোকগুলি ভারতে যাবে। ভারতে বিশৃঙ্খলা তৈরি করতে হলে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করতে হবে। মূল জিনিস ওই জায়গায় যুদ্ধ করা লাগবে না, কিছুই করা লাগবে না, কোটি কোটি মানুষ ঢুকে যাবে। এক দেশে মানুষ যাবেই, মানুষ মাছ আর বাতাস তো আটকে রাখা যাবে না। ওদের প্ল্যানটা ওই জায়গাতেই, ওদের প্ল্যানটা ওই জায়গাতেই। এই কি ভাই কতগুলি মঞ্চ তৈরি করছে, মঞ্চের কাজ হয়েছে এটা। একটা সুন্দর সুন্দর দেশ চলতেছে, পার ক্যাপিটা ইনকাম ভারতের থেকে অনেক বেশি, সেই দেশটা ধ্বংস করে দিছে। ওখানে দুই যে কথাটা যে আমি বলি, ভাই আপনার তো আওয়ামী লীগের, আচ্ছা আমি তো আওয়ামী লীগের একেবারে আজান দেয় আওয়ামী লীগের, কিন্তু দেশটা ভালো ছিল কি না? দেশের ভালো কি এটার মধ্যে? দেশে আপনার একটা গণতান্ত্রিক সিস্টেম আপনার থাকবে, নির্বাচন থাকবে, সেই নির্বাচনগুলি তো ধ্বংস করা হয়েছিল নাকি? ভাই আপনারা 3টা নির্বাচনের কথা বলেন, যে প্রথম যে নির্বাচন কি আওয়ামী লীগ করছিল নাকি? আপনারা বলতে আমি সবাই আওয়ামী লীগ করছিল মানে কি? আওয়ামী লীগ সরকার ছিল না? আওয়ামী লীগ সরকার নির্বাচন করছিল নাকি? এটা প্রথম 3বারের ক্ষমতা যাওয়ার সময়, যেটা 2028 না না, ওটা 4 নম্বর ইলেকশন। প্রথমটা, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা নিয়ে তো কেউ বলে না। তারা তো বলে পরে 14-19 নির্বাচনে হ্যাঁ, ন্যারেশন তো একটা ঠিকই আছে, নির্বাচনে জয়েন করবো না, হারার সময় আমরা বলবো আমরা যাব না, দুপুরের সময় নির্বাচনে আমরা যাব না। এগুলো বোকার জিনিস। ইয়েস, লাস্ট নির্বাচনটাকে ঠিক মতো মানুষের জনগণের পার্টিসিপেশন ছিল না? আমি নির্বাচনে ছিল না, এগুলি সত্যি। দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছেন? ভারতের প্রশ্নটা আনছেন, এই জন্য ভারতের প্রশ্ন বলছি, এগুলি অ্যানার্কি সৃষ্টি করে এই দেশটাকে পোড়াইতে চায়। এদের কাজটা হচ্ছে দেশ পোড়ানোর মাধ্যমেই এরা অন্য দেশে ঢুকতে পারে। এদের ধান্দা হচ্ছে ওই জায়গায়। আপনার জিনিসটা জানেন, কিন্তু আপনার সাংবাদিক জিনিসটা বলবেন না। কোনো কিছু অস্ত্র লাগবে না, কোনো কিছু লাগবে না, আমার বাড়িতে আমি আগুন লাগাই দিব, আগুন লাগাই দিয়ে তারপর পাশের বাড়িতে চলে যাব। তো পাশের বাড়িতে যাওয়ার আগে রোদন করতে থাকবো, আমার ছেলে, আমার শিশু। আর তাছাড়া তো ঈশ্বর আছে, লোকজন আছে, শিশু না খায় আছে, বৃদ্ধ মহিলা যাইতে পারছেন, জিনিসটা সেই জায়গায়। একটা সোনার দেশের পুরার কি দরকার ছিল? আওয়ামী লীগ ধোয়া তুলছে, কোন রাজনৈতিক দল ধোয়া তুলছে মাথা হয় নাকি? ইয়েস, বিরোধী দল সবসময় যে দলে ক্ষমতা থাকুক না কেন, ক্ষমতা না থাকলে অন্য দলে, আমেরিকা থেকে ডেমোক্রেট এখন সারাদিন ট্রাম্পের গালিগালাজ করতেছেন না? আর যখন বাইডেন ছিল তখন ট্রাম্পের রিপাবলিকান সারাদিন গালিগালাজ করে না? করেই থাকে। ব্যবসা অন্য দেশের সঙ্গে করলে আধিপত্যবাদ হয়ে যায়, কিন্তু চীনে যখন করে তখন আধিপত্যবাদ হয় না। ভারত এটা কি ভারত বিদ্বেষ? অ্যাবসলিউটলি নট। সত্যি কথাগুলি শোনার মতো বা বলার মতো বলতে গেলে প্রবলেম। এটা ভারত বিদ্বেষ বলতে কোনো কিছু নাই। বাংলাদেশের মানুষের ভারত বিদ্বেষ বলতে কোনো কিছু নাই। ভারত বিদ্বেষ যদি থাকবে, ভারতীয় ডাক্তার চাই, ভারতীয় আন্ডা চাই, ভারতীয় শাড়ি চাই, ভারতীয় সমস্ত পণ্য চাই, তা ভারত বিদ্বেষ হলো কি করে? ভারত বিদ্বেষ হলো কি করে? আধিপত্যবাদ। কোন বাংলাদেশের আয়তন তো ইসের পর আরো বেড়ে গেছে, 54,000 থেকে 56,000 মাইল প্লাস হয়েছে, সমুদ্র দিয়ে ভাসছে।
সমুদ্র তো একই সমুদ্র দুইজন শেয়ার করে। বাংলাদেশের কোন ছিটমহল যেগুলি পাকিস্তানের মধ্যে থেকে সমস্যার সমাধান করতে পারে নাই, সেগুলি তো মোদি আর হাসিনা সরকার সমাধান করে ফেলছে। সবগুলি ছিটমহল ফিরাই দিছে, সবগুলি, একটা তো আটকানো নাই। ভারতের সঙ্গে চুক্তি, গোপন চুক্তি ভাই ফাঁস করেন না কেন? গোপন চুক্তি জিয়াউর রহমান ফাঁস করে নাই, এরশাদ ফাঁস করে নাই, খালেদা জিয়া ফাঁস করে নাই, ফাঁস করে নাই, বর্তমান সরকারও ফাঁস করে নাই। তারাও ক্ষমতায় ছিল যারা যারা অনেক বেশি বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, যাদেরকে আপনারা বলেন শিক্ষার্থী, তরুণ, মানে কি বাচ্চা পোলা পাইন, 26-27 বছরের বাচ্চা পোলা পাইন আর্মিতে জয়েন করলে মেজর হয়ে যাওয়া যায়। একটা লোকের 22 বছর বা 23 বছরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজটা কি? এতদিনে কি করে? বিশ্ববিদ্যালয় তো আমরা পড়ছি, তারা বাচ্চা পোলা পায় না, কোথাও চাকরি টাকরি না পায় করে টিউশনি করে। আমি কেউ চাকরি পাইলে টিউশনি করে নাকি? আমরা বলেছি না, বাচ্চা পোলা পায় 27 বছর বয়স, 28 বছর বা 37 বছর বয়স বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, তারা বাচ্চা পোলা পায়, যেখানে 23 বছরের মধ্যে বাইরে চলে আসার কথা। আমি 3 বছর লস দেওয়ার পর আমি 23 বছর বয়সে বাইরে গেছি, 3 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লস দেওয়ার পরেও। এতদিন এনে কি করেন? শ্যামল চক্রবর্তী, কোনো কিছু না, এগুলি বিদ্বেষ প্রচার। 1972 সন থেকে শুরু হয়েছে। টার্গেট ছিল আমেরিকা পিছাড়ে নাই, জামাত পিছাড়ে নাই, আর পাকিস্তান আই ডু নট কাউন্ট। পাকিস্তান বলতে এটা হারু পার্টি, এটা কোথাও কোনো কিছু করতে খামাকা মানুষের পাকিস্তানের দোষ দেয় না। পাকিস্তানের এবিলিটি নাই, পাকিস্তানের ISI হেন এগুলো এবিলিটি নাই। এটা হলো খামাকা আমাদের দেশের পাকিস্তান প্রেমিক কিছু মানুষ আছে, ওরা ওদেরকে বড় করে দেখে। পাকিস্তানের নিজেরাও জানে না যে তারা যে এত বড়। ট্রাস্ট মি, তারা জানেই না এটা। পাকিস্তান তো বেশ কয়েকবার গেছি, পাকিস্তানের রুমমেট ছিল আমার বছরের পর বছর। এগুলি আমেরিকা আর জামাতকে ইউজ করে তারা দেশটাকে ডুবাবে, এটা তাদের পরিকল্পনা। এটা আপনাকে এখানে একটু থামাই। আপনার আমার, আচ্ছা দীপু ভাই, আমি আরেকটা ব্যাপার বলি। প্রিয় দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে এনামুর রাজা দীপু, বিশিষ্ট সাংবাদিক, এবং কমিউনিটি নেতা শ্যামল চক্রবর্তী। তো প্রশ্ন, এটা কিন্তু লাস্ট প্রশ্ন। দীপু ভাই, আপনাকে কি মনে হচ্ছে যে আর কিন্তু 5 দিন বাকি, আপনি কি মনে করলেন যে পিসফুল ইলেকশন এবং পাওয়ার ট্রান্সফার, কি মনে হচ্ছে? 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে বলেন। পিসফুল ইলেকশন, পাওয়ার ট্রান্সফার 1 মিনিট 1.5 মিনিটে বলার বিষয় না। আচ্ছা, অবশ্যই আমি একটু সময় নেন। সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি আবারও সন্দেহ প্রকাশ করছি, সংশয় প্রকাশ করছি যে নির্বাচনটা 12 তারিখে না হওয়ার এভরি পসিবিলিটিজ আছে। তারপরে যদি ধরেন আবার একজন সাধারণ মানুষ হিসেবে জন্য আমি প্রত্যাশা করি যে একটা ইলেকশন হয়ে যাক। ধরেন 12 তারিখ হলো ইলেকশন, হলে পরে আবার অনেকগুলি জটিলতার বিষয় আছে, যে জটিলতাগুলি খুব অল্পতে আলোচনা করার মতো না। এখন কে ক্ষমতায় যাবে, কি হবে না হবে, কি ধরনের ইঞ্জিনিয়ারিং হবে, এটা কিন্তু স্বাভাবিক ইলেকশন হবে না। নর্মালি যে ধরেন এই এর আগের 3টা নির্বাচন নিয়ে কথা বলা হয়, কিন্তু আগের 3টা নির্বাচনে একতরফা ভাবেই হয়েছে, অন্যান্য অনেক দল অংশগ্রহণ করে নাই বা তাদের করতে দেওয়া হয় না, যা আপনি বলেন। তো সেই তুলনায় এখন যে যারা অংশগ্রহণ করছে তার মধ্যে একটি দল আছে যারা এই দেশটাই চায় নাই, তারা এই দেশের এখন স্টিয়ারিং তাদের হাতে। তারা ইন্টারিম গভর্নমেন্টকে চালায়, তারা নির্বাচন করে, এবং ইতিমধ্যেই নির্বাচনের 2টা বড় ধরনের ইঞ্জিনিয়ারিং তারা সফলভাবে করে ফেলছে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, এটা মোটামুটি বলতে পারেন 80% ভোট তারা তাদের কবজায় নিয়ে গেছে, যতই ভোট হোক না কেন আমি জানি না সংখ্যাটা। আরেকটা ইঞ্জিনিয়ারিং করেছে, তার হলো ভোটার স্থানান্তর। এই যে গত 18 মাস বিএনপি কি করেছে আমি জানি না, কিন্তু ভালো কিছু করতে পারে নাই বা দলকে ওইভাবে সংগঠিতও করতে পারে নাই। তাদের বিরুদ্ধে অনেক হত্যা, দলীয় কোন্দল, মারামারি, ধরাধরি, চাঁদাবাজি, এইসব। কিন্তু জামাত কিন্তু এই সময়টায়, বিশেষ করে এই আওয়ামী লীগের পতনের পরের থেকে ধরে এই চলতি সময় পর্যন্ত
তারা লক্ষ লক্ষ ভোটারকে বিভিন্ন জেলা থেকে স্থানান্তর করেছে। তাদের তাদের কাছে যে নির্বাচনের যে ব্লু প্রিন্টটা, যে আওয়ামী লীগবিহীন নির্বাচনটা কেমন হবে, কিভাবে করতে হবে, এই হিসাবটা তারা যেভাবেই করে থাকুক ভালোভাবে করতে পেরেছে। এবং তারা কিন্তু 300 আসনেই প্রার্থী আছে, কিন্তু ইলেকশন কিন্তু তারা 150 200 মানে 160টা জায়গায় ইলেকশন করছে। তো এই আসনগুলির মধ্যে দেখবেন অনেক জামাত নেতা বলে ঢাকায় আমরা একটা আসনও দেব না বিএনপিকে। এই কথা তো আওয়ামী লীগও কোনোদিন বলতে পারে নাই যে আমি বিএনপির একটা আসনও দেব না। আওয়ামী লীগ যে এত বড় দল, এত জনসমর্থন পুষ্ট দল, সেই দলের নেতারাও কিন্তু বলে নাই। কিন্তু যেই দলের নেতারা কোনোদিন কোনো একটা ইউপি ইলেকশন করে নাই, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করে নাই, ওরকম প্রার্থীরা বলছে ঢাকায় একটাও আমরা দেবো না বিএনপিকে, এবং তার মতো তার মানে সবচেয়ে বড় কথা হলো বিএনপির মতো দলকে, বিএনপির মতো দলকে। মানে এই মুহূর্তে হ্যাঁ, এই মুহূর্তে আমি পছন্দ করি না করি, আপনি পছন্দ করেন না করেন, জনপ্রিয়তার নিরিখে বিএনপি বেস্ট দল। তাদের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি ও নেতৃত্বের অযোগ্যতা অনেক কিছু থাকতে পারে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু সেটাকে ক্যাশ করার জন্য যে সাংগঠনিক মানে চেইন অফ কমান্ড, সেটা আমি দেখছি না, যে সেটা অন্য আলোচনা। কিন্তু সেই দেশে যে দলটি দেশ চায় নাই, তারা এখন সবকিছুর কথা বলছে। এবং আমি যে বললাম যে 2টা ইঞ্জিনিয়ারিং এ তারা হয়ে গেছে। আরেকটা ইঞ্জিনিয়ারিং এর কিছু অংশ আমরা দেখতে পেয়েছি চিটাগাঙ্গে, সিল বানানোর লোক সহ ধরা পড়েছে। সে ইয়ার কাছে, আদালত এবং পুলিশের কাছে স্বীকার করছে জামাতের নেতা তাদের করেছে। এইটা কিন্তু আরো ভয়াবহ এক ধরনের ইঞ্জিনিয়ারিং। এখন আমি ভোট দিতে যাব, আমি যদি যেই ব্যালটে ভোট হচ্ছে ঠিক একই রকমের ব্যালট আমি আমার পকেটে করে সিল মেরে নিয়ে ওটাও দিয়ে আসি, তাহলে এটাকে আপনি সেগ্রিগেট কিভাবে করবেন, আলাদা কিভাবে করবেন, যে তার যে পকেটে করে নিয়ে গেছে সেটা অরিজিনাল না নির্বাচন কমিশন যেটা দিয়েছে সেটা অরিজিনাল? কারণ এই টোটাল মেকানিজমের মধ্যে যারা জড়িত সবই তাদের লোক। বিএনপির লোকজন কিন্তু ওইসবে নাই, ওইসবে নাই, মানে বিএনপির মাথায় ওইসব নাই। তা তো পার্ট না। যেমন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলির ক্ষেত্রে এই নির্বাচনটা করা যাবে কিনা, নির্বাচনে তাদের অবস্থা কি হবে, এগুলি তাদের মাথায় ছিল না, তাদের অবস্থান ছিল না ইউনিভার্সিটিগুলিতে। তারপরে তারা ওই নির্বাচনে হুড় করে গেছে, মনে করছে জিতে যাবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি খেলাটা আওয়ামী লীগের মানে সরকার পতনের পরে কিভাবে যে ওরা করছে, সেইটা সম্বন্ধে ন্যূনতম আইডিয়াও তাদের ছিল না। এবং এই নির্বাচনেও তারা কি কি ইঞ্জিনিয়ারিং করবে, এইসবের আইডিয়াও তাদের খুব কম। এবং ওই যে একই করে না, আগে তারা মনে করছে যে তারা ক্ষমতায় যাবে, আওয়ামী লীগ শেষ হন আমরাই তো। সেটাই তো, সেই জায়গায় নির্বাচন নিয়ে অনেক সংশয় আছে। এবং এটা যদি এমন হতে পারে, জামাত যদি মনে করে যে তাদের সব ইঞ্জিনিয়ারিং প্রপারলি করেও তারা মানে যেতে পারবে না ইস্পিত লক্ষ্যে, তখন তারা নিজেরাও পরিস্থিতি সৃষ্টি করে। এই যে ঢাকায় এখন যা হচ্ছে, এটা কি আওয়ামী লীগের লোকরা করতেছে? ইনকিলাব মঞ্চ কি আওয়ামী লীগের? রাজশাহীর যে জিএস, যে এখানে একটু পুলিশের পিটুনি খাইছে, কি সালাউদ্দিন আম্মার না জাম্মার, ও কি আওয়ামী লীগের লোক? সব কিন্তু একটা সাজানো নাটক, যে স্ক্রিপ্টেড ড্রামা, যে স্ক্রিপ্টেড ড্রামার ভিতর দিয়ে আওয়ামী লীগ বিদায় হয়েছে, সেই এখন নির্বাচন নিয়েও কিন্তু সেগুলি চলতেছে। এখন বিএনপি বলবে কিনা যে আমরা এই নির্বাচন বয়কট করছি, বিএনপি বললে, এই সিচুয়েশনে বললে মন্দ হইতো না, কিন্তু বিএনপি বলবে না হয়তো, কারণ বিএনপির লোকজনের তো মাঠের জায়গা সম্বন্ধে আইডিয়া কম। তাদের যে ভোটার আছে, সেই ভোটারকে তারা মানে সেই ভোটগুলি কেস করতে পারবে কিনা, এই ক্যাপাসিটি কতটুকু তাদের আছে সেটা কিন্তু তারা জানে না। এবং মাঠে তারা এই জামাতের সন্ত্রাসের মুখে টিকতে পারবে কিনা সেটা জানে না। তারা জানে না যে অস্ত্রগুলি লুট হয়েছিল সেই অস্ত্রগুলি কে কোথায় ব্যবহার করবে। আপনি কি মনে করেন ওইসব অস্ত্র যে যারা লুট করছিল তারা সবই জামাত শিবিরের লোক? তারা কি সব সারা বাংলাদেশে ব্যবহার করবে? টার্গেট জায়গায় তারা ব্যবহার করবে, তারা টার্গেট জায়গায় ব্যবহার করবে। ঢাকার সবগুলি আসনে তারা ওইটা করবে না। ঢাকায় 6টা না 7টা আসন তাদের টার্গেট হতে পারে, 6টা আসন তারা নিয়ে নিবে, ওইখানে বিএনপি পারবে না তাদের সাথে। কারণ তারা যেভাবে সংগঠিত, বিএনপি তো সংগঠিত না, তাদের লোক সংখ্যায় কম হতে পারে, কিন্তু তারা প্রত্যেকটা অর্গানাইজ, এবং তারা যেটা করতে চাইবে সেটা তারা করতে পারবে। বিএনপি ওই ধরনের প্ল্যান করে করতেই পারবে না। নেতা ঘুরে ঘুরে বক্তৃতা দিতেছে, ঠিক আছে, সমর্থনও তাদের আছে, কিন্তু জনসমর্থনের পরে নির্বাচনের যে খেলা, নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিং, এই জায়গাটায় তো আপনি যদি হিসাবে না বুঝেন তাহলে তো হবে না। এটা তো বিএনপি ওই জায়গায় জামাতের সাথে পারবে না। এখন যদি মাঠে আওয়ামী লীগ থাকতো,
তাইলে ওই জায়গাটা কেমনে চেক দিতে এটা আওয়ামী লীগ জানে, যে ওই মানে জামাত তখন আর মানে কান বার করতো না, নাকও বার করতো না যে ওই কাম করবে, কিন্তু বিএনপির সাথে এরা ঠিক করবে। কারণ বিএনপিকে তারা বিগত 20-30 বছরের বন্ধুত্ব করে তারা তাদের একবার সব খবর জানে যে কার দূর কতখানি। আওয়ামী লীগের সাথে কিন্তু জামাতের এরকম কোনো হৃদ্যতা ছিল না যে আওয়ামী লীগকে তারা পড়তে পারতো, কিন্তু বিএনপিও তারা পড়তে পারে। এবং ওই যে আমরা বলি না গুপ্ত সুপ্তর কথা, দেখবেন ওই নেতা বলে যে কেউ যদি মিছিলের ওই মিটিং এ স্লোগান দেয় তাহলে বলে এই তুমি গুপ্ত। তার দলে যে গুপ্ত আছে এটা তো বড় নেতা স্বীকার করছে, এবং কত পার্সেন্ট গুপ্ত আছে আমি তো মনে করি আওয়ামী লীগের চেয়ে বেশি পরিমাণ গুপ্ত ওইখানে আছে। এবং এই গুপ্তরা যে কি কাজ করবে মানে ভেতরে থেকে, সেটা কিন্তু আমরা কেউ এখনো আইডিয়াও করতে পারছি না। কাজে এই নির্বাচনটা একটা সাধারণ কোনো নির্বাচন না, এটা একটা মানে একবারে এই ডক্টর ইউনূস সাহেব বলছেন এটা ঐতিহাসিক, এটা একটা ঐতিহাসিক নির্বাচনে হবে নেতিবাচক অর্থে। আমি এই নির্বাচন নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আর এখানে যে ভারতীয় জুজু এটা ওইটা এগুলো হলো সাধারণ মানুষকে বোঝানোর জন্য। আপনাকে আপনারা দুইজনেই মানে আবার কিভাবে নেন জানি না, আপনি দেখবেন যেই দলটি তার একটি সাধারণ পদ পেয়ে নির্বাচন করার মতো, পার্লামেন্ট নির্বাচন করতে গেলে তাকে অনেক জায়গায় ফিল্টার হয়ে যেতে হয়, সেই দলটি একজন হিন্দু লোককে খুলনায় নমিনেশন দিছে। মানেটা কি? তাহলে তুমি তো তোমার আদর্শের, তোমার দলের যে সিস্টেম, তোমার দলটা মানে ইয়ে করে সেটা সবটা ব্রেক করছো। কেন করছো? ওই জায়গায় হিন্দুদের প্রাধান্য আছে, মনে করেছে হিন্দু লোককে যদি দেওয়া হয় আমরা বাইরেও বলতে পারবো যে হিন্দুরা আমাদের যে কথাটা আমরা আগে বলছি এই এই গেমটা খেলার জন্য। কিন্তু সেখানে তো সেই লোকটা জিততে পারবে না, আমি লিখে দিতে পারি জিততে পারবে না। হ্যাঁ, এখন যদি কোনো বিশেষ কারিগরি করে, বিশেষ ইঞ্জিনিয়ারিং হয় তাহলে অন্য কথা, কারণ তাদের হাতে প্রচুর টাকা। তারা এই টাকা কোথায় কিভাবে ব্যবহার করবে, দেশি টাকা বিদেশি টাকা লুটের টাকা মানে ধান্দার টাকা, তারা মানুষকে বিনকে চান্দাবাজ বলে এই করে, তাহলে তাদের টাকার সূত্রটা কি? তারা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছে নির্বাচনের পিছনে, তারা বলুক যে আমাদের এই টাকার উৎস এটা। তাদের উৎসটা কি টাকার? জামাতের টাকার উৎস কি? এটা মানুষ কেন জিজ্ঞেস করে না তাদের? যে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি লুট করে, ব্যাংক লুটপাট করে, তোমরা তো এটা করো না, তো তোমাদের এই টাকাটা কোত্থেকে আসছে? তোমরা তো এই গত 50 বছরে এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারো নাই, টাকাটা আসলো কোত্থেকে? এই প্রশ্নগুলি করার সময় আসছে, এবং এই নির্বাচন সেই প্রশ্নের নির্বাচন। এবং এই দলটি যদি জেতে, এই দলটি যদি কোনো আল্লাহ না করুক ক্ষমতায় যায়, তাইলে এই দেশ কি হবে এইটা এই দেশের মানুষদেরকে ভাবতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু হুমকির মুখে পড়বে না, মানুষের জীবন কি হবে আমি 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 তো এটা ভাবতেই পারি না। এই এই যে বিষয়গুলোতে আমি জানি না লম্বা হচ্ছে কিনা, এই যে অনেকে বলে না যে 3টা নির্বাচনে ইয়ে হয় নাই, শেখ হাসিনা তো এরকম একটা কাউন্টার পার্টি পায় নাই যে যার কাছে সে মানে ক্ষমতাটা দিয়ে দেশ তার ক্ষমতাটা ছাড়বে। বিএনপি যদি হটকারী রাজনীতি না করতো, বিএনপি যদি 2004-এর ঘটনা না করতো, বিএনপি যদি আরো অনেকগুলি ঘটনা না ঘটাইতো, তাইলে হয়তো একটা দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশে ডেভেলপ করতো, কিন্তু সেটা বিএনপির জন্য হয় নাই। আজকে আপনার এই 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 জায়গাতে আমি একমত নই, ঠিক আছে আপনি আচ্ছা, আপনি একমত নাও হইতে পারেন, কিন্তু আজকে যে বিএনপি সিচুয়েশনে পড়েছে, এটা তাদের পূর্বপুরুষ, তাদের দলের প্রতিষ্ঠাতা বলে গেছিল আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। এখন শুধু পলিটিশিয়ানদের জন্য ডিফিকাল্ট হয়েছে না, তার নিজের দলের জন্য, তার পুত্রের জন্য বিরাট কঠিন হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি। ওটার সাথে আমি একমত আছি একেবারে 100%। আমি জানি না তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিকে সারাদিন বক্তৃতা বিবৃতি দিয়ে এত রাত্রেবেলায় বালিশে এক সময় মাথা লাগায়, তখন কি ভাবে যে আমার বাবা কি বাংলাদেশের পলিটিক্সটাকে এত ডিফিকাল্ট করে গেল, সে তো তার রাজনীতিটা করে চলে গেছে। কিন্তু আমার জন্য তো এখন তো আমি মানে না ঘাটকা না ঘাটকা আমি ছাড়তেও পারতেছি না। কিন্তু আপনি যেটা বলছেন তারেক জিয়ার অত তীক্ষ্ণ বুদ্ধি আছে বলে যে বালিশের মধ্যে মাথা দিয়ে অতটুকু এত দূর পর্যন্ত ভাবতে পারবে কিনা, এটাও আমার সন্দেহ হয়। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। শ্যামল চক্রবর্তী, আপনাকে লাস্ট প্রশ্ন। আমি ইলেকশন কি মনে হয় আপনার, মানে এটা একদম লাস্ট ক্লোজিং, কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি বলবো। ধরেন ইলেকশন হলো, রাইট, কিন্তু পাওয়ার ট্রান্সফার হবে না, পাওয়ার ট্রান্সফার হবে না।
আবার আসি, আমি খুব তাড়াতাড়ি বলে যাবো, থোপ থোপ করে শব্দ দিয়ে বলবো, কমপ্লিট সেন্টেন্স হবে না। আর্মি প্রথমেই এই সকল থাগেরা যখন রাস্তাতে নামছে, দেশের সরকার পরিবর্তন হয়েছে, তখন আর্মি কিন্তু প্রথমে জামাতের নেতাকেই সামনে আনছে। তা জামাত ওই দিন থেকেই ক্ষমতায়, আর জামাতের তো অর্থের অভাব নাই। বিএনপির জামাতে ব্যস্ত রাখছে বাজার লুটপাট, চাঁদাবাজি, ছোটখাটো চাঁদাবাজিতে। আর জামাতের লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাংক লুট করে ফেলছে। তাদের তো টাকার কোনো ধরনেরই অভাব নাই। আর আবারও দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, বিএনপি কাঁধে ভর করে জামাত আসছিল নির্বাচন করতে, আর রাজনীতিতে পুনর্বাসন হয়েছে। আর সেই জামাতের কাঁধে ধরে বসে এখন বিএনপি নির্বাচনে আসতে হয়। রাজনৈতিক ভাবে যে রহমান যে জিনিসটা করে গেছে, সে তো বলেই, তো উনি তো বলছেনই, কিন্তু বলে কয়ে উনি করে গেছেন। উনি ওই ব্যাপারে যে রহমান অত্যন্ত সাকসেসফুল, যে একটা দেশকে ধ্বংস করার যে বীজটা উনি বপন করে গেছেন। আর আপনি বলছেন আমরা দুইজনেই কি না, আপনি যা ইচ্ছে তা বলতে পারবেন, জামাতের কাকে নমিনেশন দিছে কি, কিন্তু সত্যি জিনিস। আর ওই যে যারা যে লোকগুলিকে জামাত হত্যা করতে গেছে, ঘরের থেকে মেয়েদেরকে ধরে নিয়ে আসছে 71, জামাত কোনোভাবেই তো 71 থেকে বাইরে যাইতে পারবে না। জামাত 71 থেকে বাইরে যাইতে পারবে না। এই দলের তার কোনো কিছু বলার দরকার নাই। এই দল তো অলরেডি সে কি দল 71 দিয়ে দিছে। আর জামাত এমন একটা দল যে নাকি ভারতে, পাকিস্তানে তাও তারা চায় নাই, বাংলাদেশ হোক তাও তারা চায় নাই। তারা কি চায়? তারা মেহেম চায়, এনআরকি চায়, একটা দেশ ধ্বংস চায়। এটা হলো সত্যি কথা, এটা হলো ফ্যাক্ট। আমি আবার একটা লাইন আবার রিপিট করব, এই দেশে আগুন জ্বালায়, তার ভারতে আগুন লাগাইতে চায়। জিনিসটা এই জায়গাতে আমেরিকার মতো দেখে থাকবে। দাদা আমি 1 মিনিট একটা কথা বলি, 1 মিনিট ছোট্ট করে। আমাদের এই 54 বছরের বা 55 বছরের যে রাজনীতিতে তো ধরেন শুধু রাজার নীতি থাকে না, রাজনীতিতে অনেক পাপ থাকে। তো অনেক পাপ জমা হয়েছে এই রাজনীতিতে, এবং সেই যে পাপটা বিএনপির প্রতিষ্ঠাতা করেছিলেন জামাতের মতো দলকে, এবং মুক্তিযুদ্ধ হয়ে জামাতের মতো বা সব যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করে, সেই পাপের আগুনে কিন্তু এখন জ্বলতেছে বিএনপি। পাপ তো কাউরে ছাড়ে না, রাজনীতির পাপ কিন্তু একই রকমের। আমরা আজকে যদি বলেন আমাকে যে বাংলাদেশে ভোট হচ্ছে, আমার ভোট থাকলে কাকে ভোট দেব, আমার ভোট থাকলে আমি নিশ্চয়ই জামাতকে দেব না। মন্দের ভালো হিসেবে আমার ভোট দিলে হয়তো আমি বিএনপি কে দেবো। আচ্ছা, শ্যামল চক্রবর্তী বোধহয় কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ, আমি একটা 10 সেকেন্ডস। বঙ্গবন্ধু যে জিনিসটা সবচাইতে ভালো জিনিসটা, যে জিনিসটা বাংলাদেশের জামাত বর্ণনা, জামাত মাইন্ডেড লোকজনের কাছে সবচেয়ে বেশি খারাপ কাজ হয়েছে তাদের কাছে, সেটি হচ্ছে কি 1972 সনের সংবিধান দেওয়া। এই সংবিধান দেওয়ার কারণে ওনার মৃত্যু। কারণ উনি একটা 90% বা 85% মুসলমান জনগণের অধ্যুষিত এলাকায় কি করে উনি গণতন্ত্রের কথা বলেন, কি করে একটা সংবিধান দেন, কি করে এখানে ধর্ম নিরপেক্ষতা থাকে, কি করে এখানে সমাজতন্ত্র থাকে, ওই দিনই উনি মৃত্যুর পরোয়ানাতে সাইন করছেন। ওই জিনিসটাকে ওরা সবসময় বলে ভারতীয় আধিপত্যবাদ। জিনিসটা ক্লিয়ার। কেন আমি জানি আমেলি লোকের এই জিনিসটা বুঝে নাই বা বলে না, ওইটাই যে মূল কারণ। আমাদের হাতের এখন সময় নাই, দুঃখিত। আপনাদের আরেকদিন আপনাদেরকে নিয়ে কথা বলবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় দর্শক। আমরা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। গুড নাইট।